আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। প্রত্যাহার হচ্ছে আওয়ামী আমলের 16,500 গায়েবী মামলা। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। ট্রাম্পের বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি হামাসের। ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলি 5 বছর নিষিদ্ধ। এবার বিস্তারিত। কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রত্যাশীরা। সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেয়া হয়। তারা বলছেন যতদিন পর্যন্ত দাবি না মানা হবে তারা রাজপথে থাকবেন, কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, আজকে সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের ক্রাইম রিপোর্টার ওয়াসিম সিদ্দিকী। ওয়াসিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের সংবাদগুলো শুনলেন, এই দিক থেকে আপনার কাছে শুরুতে জানতে চাবো যে আজকের যে গুরুত্বপূর্ণ ঘটনা গত কয়েকদিন ধরেই চলছে। শাহবাগের শিক্ষকরা আন্দোলন করছে, অর্থাৎ যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের নিয়োগ আটকে গেছে বা বাতিল হয়ে গেছে। এই যে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটটা যদি আপনি জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ মুজাহিদ, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি অবতারণা করেছেন আজকে। আসলে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি প্রাথমিকে নিয়োগ প্রত্যাশী প্রায় 5,000-এর উপরে শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করছেন। সর্বশেষ গতকাল সোমবার তারা দুপুরে রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে একটু প্রেক্ষাপটটা বলতে হয়। সেখানে একটা পর্যায়ে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, অনুরোধ করে বারবার, কিন্তু সরে না যাওয়ায় পুলিশ সেখানে অ্যাকশনে যায়। অ্যাকশনে তারপরে কয়েকজনকে আটক করে, এর মধ্যে তারা আহত হয়। তো আপনি যদি প্রেক্ষাপটটা একটু বিশ্লেষণ করেন, একটু পিছনের দিকে যান, বিষয়টা আসলে এই অবস্থা উদ্ভব হলো কিভাবে, তাহলে আমি যেটা বলবো, আমি গতকাল এবং আজকে ওখানে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আমি খোঁজ নিয়েছি, কথা বলেছি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। যেটা জানা গিয়েছে, হাইকোর্টের একটি রায়ের পরে তারা এই আন্দোলনকারীরা ঢাকায় এসে আন্দোলন শুরু করেন তাদের নিয়োগের দাবি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার জারি করা হয়। তার প্রেক্ষিতে প্রথম এবং দ্বিতীয় ধাপে ওই বিগত সরকারি নিয়োগ দিয়ে যেতে পারে। সর্বশেষ তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম এই দুই বিভাগে নিয়োগ দিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে শেখ হাসিনা সরকারের সময় লিখিত এবং ভাইভা পরীক্ষা নেওয়া হয়। শেখ হাসিনা সরকার আমলে লিখিত ভাইভা পরীক্ষা শেষ করা হয়। কোটা বিরোধী আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনার আমলেই কোটা বাতিল করে দেওয়া হয়। আপনি বিষয়টা একটু প্রেক্ষাপট জানলে বুঝতে পারবেন এবং সবার বুঝতে সুবিধা হবে। 5ই আগস্টের ঘটনার আগে, শেখ হাসিনা চলে যাওয়ার আগেই কোটা বাতিল করা হয়। হাইকোর্টের আদেশ, হাইকোর্ট কোটা বাতিল করে 93% মেধায় সরকারি নিয়োগ হবে আর 7% কোটা, অর্থাৎ কোটার যে আগের প্রথাটা ছিল সেটা বাতিল করে নতুন সংস্কার করা হয়। সেক্ষেত্রে মন্ত্রণালয়ে যেটা কথা বলেছি, আমি বিভিন্ন পর্যায়ে কথা বলেছি যে তাহলে তো, আর আইনজীবীদের সাথে, লয়ারদের সাথে কথা বলেছি, আমি বললো যে তাহলে তার কোটা থাকছে না। যেটা প্রাইমারিতে 60% নারী কোটা ছিল সেটা থাকছে না। সেক্ষেত্রে 5ই আগস্টের পট পরিবর্তনের পর সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা বিষয়টা নিয়ে কি করবে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা মন্ত্রণালয়ের কাছে জানতে চায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায় যে আমরা এখন কি করব। এই শিক্ষার্থীরা যারা উত্তীর্ণ হয়েছে ভাইভা দেওয়ার পরে রেজাল্ট তৈরি হয়ে গিয়েছিল তখন তাদের, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে আন্দোলনকারীরা নিয়োগ দেওয়া সম্ভব হয়নি, আমাদের নিয়োগ দিয়ে যেতে পারে না। তারপর কিছুদিন বন্ধ ছিল, তারপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা মন্ত্রণালয় পাঠাইলে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সেটা আইন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত চাই যে কি করবো আমরা এখন। যেহেতু হাইকোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিল হয়ে গেছে, 7% কোটা থাকে, আর তাহলে 5% আর 2%। এখন এই পর্যায়ে প্রাথমিক ওই আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়
তারা লিখিতভাবে মতামত দেয় যে এটা পূর্বের কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব। এটা কবে ঘোষণা দেয়? 5 আগস্টের পর। 5ই আগস্টের পর আপনি দেখেন সিগনিফিকেন্টলি 5ই আগস্টের পর মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে দায়িত্ব কিন্তু মন্ত্রণালয়, সে সচিব বলেন আর উপদেষ্টা বলেন, জনপ্রশাসন এবং আইন, দুই মন্ত্রণালয় থেকে লিখিতভাবে মতামত দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে আপনারা নিয়োগ দিতে পারেন। তাহলে কি দাঁড়ালো? কোটার বৈষম্যের ব্যাপারে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নামতে গিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল এবং সুপ্রিম কোর্টের রায় আছে যে 93% মেধার ভিত্তিতে হবে। তাহলে আর কোনো আগের কোনো কোটা এক্সিস্ট করে না। সেই বিষয়টাকে কিভাবে আমলে নিয়েছেন কারা? জনপ্রশাসন আইন মন্ত্রণালয়ের কোন কোন কর্মকর্তা কারা এখন এই সিদ্ধান্ত দিয়েছেন? তারপর কি হলো? দুই মন্ত্রণালয় থেকে যখন ওই আগের পুনর্বহালি রাখা হলো, আগের কোটা অনুযায়ী নেওয়া হবে, তারপর কি হলো? তারপর তাহলে আন্দোলনে নামতে হলো কেন তাদের? তারপর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লিখিতভাবে ওই দুই মন্ত্রণালয় থেকে কপি পাওয়ার পরে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বললো, দুই মন্ত্রণালয় আমাদেরকে, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় আমাদেরকে মতামত দিয়েছে, আপনারা নিয়োগ দিতে পারেন। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তারপরে লিখিত ভাইবার মার্ক একসাথে করে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ এই প্রার্থীদেরকে তালিকা প্রকাশ করে 31 অক্টোবর এই অন্তর্বর্তী সরকারের সময়। তারপর 31 অক্টোবর একটা পর্যায়ে অধিদপ্তর থেকে তাদের নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু তারা যোগদান করতে পারে নাই। এর মধ্যে বঞ্চিত কিছু প্রার্থী, তারা 31 জন তারা হাইকোর্টে রিট করেন এই বলে যে যেহেতু কোটা বাতিল হয়ে গেছে, সুতরাং এখন বাংলাদেশে আর কোনো চাকরির পরীক্ষায়, চাকরি নিয়োগের ক্ষেত্রে আগের মতো কোটা এক্সিস্ট করে না। আদালত সেই গ্রাউন্ডে, আমরা যতটুকু জেনেছি উচ্চ আদালত সেই গ্রাউন্ডে বাতিল করে দিয়েছেন যে এই দুই বিভাগ, ঢাকা এবং চট্টগ্রামের দুই বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এটা বাতিল। নতুন মানে আদালত এই বাতিলের পরে এখন তারা আবার আন্দোলনে নেমেছে। তারা বলছেন আন্দোলনকারীরা যে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে চূড়ান্ত, এই সরকারই দিয়েছে, দুই মন্ত্র, তারা বলছেন আমাকে বারবার, আমি কথা বলছি, তারা বলছেন এই অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখন কোন গ্রাউন্ডে আমরা চাকরি পাচ্ছি না? এখন আপনার কাছে জানতে চাবো যে এই পরিস্থিতি, এই যে উদ্ভূত যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আসলে আপনি এখানে এর পেছনে নাটের গুরু কাদেরকে বলবেন? এটা যদি আপনি বলেন, আমার কাছে যেটা মনে হয়, আমি আজকে কথা বলেছি মন্ত্রণালয়ে, গতকাল কথা বলেছি, বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, আমার মনে হচ্ছে যেটা যে এখানে এটা খুঁজে বের করা দরকার নাটের গুরু কারা। কারণ দুই মন্ত্রণালয়ের সিভিল আমলা যারা মতামত দিয়েছেন, আসলে তারা কি জেনে বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন? ওটা কথা বিলুপ্ত হওয়ার পরেও কিভাবে ওনারা দিলেন, কোন প্রক্রিয়ায়, কি কারণে দিলেন, এটা কিন্তু খুঁজে বের করা সহজ। এবং এই আজকে যে জনদুর্ভোগ ঢাকা শহরে, তারপরে এই আন্দোলনকারীরা যারা 5-6 দিন ধরে ঢাকা শহরে আছেন, তারা ফুটপাতে ঘুমাচ্ছেন, তাদেরও কষ্ট হচ্ছে, সাধারণ মানুষেরও কষ্ট হচ্ছে রাস্তা অবরোধের কারণে। কিন্তু এটা করলেন কারা? এটা তো তাহলে এই দোষী আমলাদের উপর অবশ্যই এটা সুস্পষ্ট। এই আমলারা যারা এটা করেছেন, যারা এটার সাথে জড়িত, মতামত দিয়েছেন যারা, এদের খুঁজে বের করতে কষ্ট। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই যে 5 আগস্ট যে কারণে ঘটেছে, সেই 5 আগস্টের পর এই কোটা বহাল করে নিয়োগ দেয়া, ওনারা দাবি করছেন আগেই তাদেরকে নিয়োগপত্র পৌঁছানো হয়েছে, কিন্তু 5 আগস্ট যে কারণে হয়েছে বৈষম্য দূর করার জন্য, কোটা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য, তো সেখানে এই নিয়োগটা যদি হয়, তাদের দাবিটা যদি বাস্তবায়ন হয়, তাহলে এটা আসলে 5 আগস্টের যে উদ্দেশ্য, যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়া, তার সাথে এটা আপনি কি দেখেন, সাংঘর্ষিক হিসেবে দেখেন? এটা একটা বিষয় হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন মন্ত্রণালয়, ওই দুই মন্ত্রণালয় এটা জবাব দিতে পারবে। হাইকোর্ট যে গ্রাউন্ডে এদের নিয়োগ বাতিল করেছে, সেটা আমরা যতটুকু জানি, যেহেতু কোটা বাতিল, তাহলে হাইকোর্ট সহজভাবে এটা বাতিল করেছে, কোটা তো বাতিল। এখন সেই পুরাতন কোটায় কিভাবে নিয়োগ হয়, এটা তো খুঁজে বের করার দাবি রাখি। এটার জন্য তো আসলে কোনো বিজ্ঞানী হওয়া লাগে না, এটার জন্য কোনো বুদ্ধিজীবী হওয়া দরকার নেই, এটা সাধারণ বিষয়। কিন্তু শিক্ষার্থী আন্দোলনকারীরা বলছেন তাদের দোষ কি? আসলে তো তাদের দোষ নাই। দোষ যদি হয়,
আমাদের আমলাতন্ত্রে জোট যদি হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখানে এখানে ওই বিষয়টা অবশ্যই থাকে, কারণ তারা যখন এই নিয়োগপত্র পেয়েছেন, তাদের পরিবার পরিজন আছে, সমাজ আছে, তারা সেখানে বলেছেন যে আমি শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছি, এটা অবশ্যই সামাজিকতার একটা বিষয় থাকে। কিন্তু আরেকটি বিষয় কি এর বিপরীতে থাকে না? আপনি বলছেন যে 31 জন আমলা, 31 জন যারা বঞ্চিত নিজেদেরকে দাবি করছেন, তারা রিট করার কারণেই কিন্তু আবার হাইকোর্ট এই আদেশটা দিয়েছে। তো তারা যদি এনাদেরটা যদি মেনে নেওয়া হয়, যারা এখন আন্দোলন করছেন, তারা যদি দুদিন পরে সে আবার তারা বসে শাহবাগে আন্দোলন করে, আসলে এভাবেই কি চলতে থাকবে? এই বিষয়টা কেমন মনে হয় আপনার? এটা আরেকটু ব্যাপক আলোচনার দাবি রাখে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার। এখন এই অবস্থা সৃষ্টি হতো না, আপনি একটু চিন্তা করেন, যদি এদের 5ই আগস্টের পর জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয় যদি এভাবে মতামত না দিতেন, তাহলে কি অবস্থা আসতো? আর এখন আপনি কোন দিক কি করবেন? এখন এই ওই 31 জন বলবেন যে তারা আবার মাঠে নামবেন, এদেরকে যদি দেওয়া হয়, তাহলে হাইকোর্টের রায়, হাইকোর্ট যে গ্রাউন্ডে রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টে সেটা কি করবো জানি না, ওটা আদালতের বিষয়, আমরা এটা বেশি বলতে পারবো না। কিন্তু খালি চোখে যেটা আমরা দেখি, বুঝি, খালি চোখে এবং আলোচনা করে আমরা যেটা জানতে পেরেছি, সেটা তো যে গ্রাউন্ডে একটা সরকার পতন হয়ে গেল যে আন্দোলন নিয়ে, তবে আমরা বৈষম্যের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তো একটা মূলত আন্দোলন শুরু, যদিও মানুষের 16 বছরের ক্ষোভ, বঞ্চনা কিংবা আওয়ামী শাসনের ফ্যাসিবাদের দুঃশাসন, গণহত্যা, গুম খুন এগুলো ছিল অবশ্যই, কিন্তু সর্বশেষ এসে এই পয়েন্টে, আর সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেই এখানে আপনারা কিভাবে দিলেন এটা? এখন তো উভয় সংকট, আপনি যেটা বলছেন, হ্যাঁ, ওই সংকট। সবশেষ মানে আমরা এটা বলতে পারি যে আসলে 5 আগস্টের পর থেকে বা অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একরকম আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। আর এই চলমান যে সংকটটি চলছে, এটি আসলে সরকারের খুব দ্রুততার সাথেই এটি সমাধানের দিকে আগানো উচিত। মানে যেভাবেই হোক, যেটি সঠিক সমাধান, এটি আমরা বলতে পারি। এটা আসলে খুবই জরুরি। এবং আজকে আমরা যতটুকু জেনেছি, তারা মন্ত্রণালয়ে সচিবের কাছে কয়েকজন প্রতিনিধি দল গিয়েছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে, কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে যেটা জানতে পেরেছি, সচিব এখানে বলছেন যে আইনগত প্রক্রিয়ায় যা হবে আমরা তা করব, আদালতের উপর আমাদের কিছু করার নাই, এটা ফ্যাক্টস। কিন্তু এই পর্যায়ে যাওয়ার জন্য অন্য যে দুই মন্ত্রণালয়ে মতামতটা দিয়েছেন, সেটা তো আমলে নেওয়া দরকার, সেটা তো তদন্ত করে বের করা দরকার, কেন করা হলো, কারা এটা করেছে, এই পর্যায়ে আনার জন্য কিন্তু দ্রুত সমাধান করতে হবে। এটার জন্য সমাধানের উদ্যোগ কেউ নিচ্ছে না, কিংবা মন্ত্রণালয় থেকে ভাবছেন ওনারা এটা আদালতের বিষয়, আমরা কি করব? জি ওয়াসিম ভাই, এই যে পরিস্থিতিটা দ্রুতই সমাধান হবে আমরা এমন প্রত্যাশা করি। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হয়তো পরবর্তীতে আরো কোনো আলোচনা আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। এদিকে প্রত্যাহার করা হচ্ছে আওয়ামী আমলের 16,500 গায়েবী মামলা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 16,429টি গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এর মধ্যে 1,214টি মামলা আগামী সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এ তথ্য জানান। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার্ড। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যতের সরকার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও শাসন ব্যবস্থা উন্নত করার জন্য বিশ্বব্যাংক বিভিন্ন জরুরি সংস্কারে বাংলাদেশকে আরও সহায়তা করছে বলে তিনি উল্লেখ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি হামাসের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা কিনে নেয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতারা বলেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারো সম্পত্তি নয় যেটা কেনা যাবে। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি গাজা কিনে নিতে এবং এর মালিক হওয়ার অঙ্গীকার করেছেন। এ বক্তব্যের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জত আল রিশেক বিবৃতিতে জানান, ট্রাম্পের পরিকল্পনা অবাস্তব। আবাসন ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি নিয়ে ফিলিস্তিন সমস্যা সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। সবশেষ খেলাধুলা। ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলি 5 বছর নিষিদ্ধ। বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট ও
ক্রিকেট কার্যক্রম থেকে 5 বছরের নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফিক্সিং সংক্রান্ত 5টি ধারা ভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। এ বিষয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে দায়ও স্বীকার করেছেন সোহেলি। তার নিষেধাজ্ঞা চলতি মাসের 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। তিনি সবশেষ জাতীয় দলে খেলেছেন 2022 সালে। তবে 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।